হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। লোকসভা নির্বাচন 2024-এ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছি, আপনাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কমেন্ট পেয়ে যেরকমভাবে নতুন ভিডিও করতে উৎসাহ পাচ্ছি, সেরকম অনেক কিছু আমিও জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি। আপনারাও অনেক তথ্য পাচ্ছেন। আশা করি আমাদের সকলের পক্ষে সেগুলো ভোট করার ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে। আজকের এই ভিডিওতে থাকছে ভোটের ক্ষেত্রে, EVM ভোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব যার থাকে, অর্থাৎ দ্বিতীয় পোলিং অফিসার, তার দায়িত্ব সম্পর্কে আজকের এই পিপিটিতে যেগুলো দেওয়া রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যদিও আশা করছি এই পিপিটি আপনাদের কাছে অলরেডি রয়েছে, যদি না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব। দ্বিতীয় পোলিং অফিসার মূলত ভোটার রেজিস্টার বা যেটাকে আমরা বলি ফর্ম 17A সেইটার দায়িত্বে থাকেন, এবং তার সাথে সাথে হাতের আঙুলে কালি লাগানো, টিপছাপ দেওয়ানো, এরকম অনেক ধরনের কাজ কিন্তু তাকে করতে হয়। সুতরাং দ্বিতীয় পোলিং অফিসারের কাজটা কিন্তু বেশ ভাইটাল। সুতরাং যারা এই কাজটা করবেন একটুখানি ভালোভাবে জিনিসটাকে করতে হবে। প্রথম যেটা করতে হবে, সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম 17A-তে তার পুরো সই করেছেন বা বাঁ হাতের বুড়ো আঙুলে ছাপ লাগাচ্ছেন। এই সই করার ক্ষেত্রে একটা জিনিস বলি, যে আপনি যেদিকে বসে কাজ করছেন 17A আপনার দিকে সোজাভাবে রাখা রয়েছে, সেই ক্ষেত্রে যদি কোনো ভোটার তার সিগনেচার করতে চান, তাহলে কিন্তু ভোটার যেদিকে দাঁড়িয়ে রয়েছেন উনি সেই দিক থেকেই ভোটার রেজিস্টারে সইয়ের জায়গায় সই করবেন, মানে সইটা তার উল্টো হবে। মানে আপনি যেদিকে বসে রয়েছেন উনি উল্টো দিকে দাঁড়িয়ে সেই দিক থেকেই তার মতো করে সই করবেন। আপনার দিক থেকে যেটা মনে হবে যে সইটা উল্টো দিকে হলো, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। যদি কোনো ভোটার সই করতে চান তাহলে অবশ্যই তাকে সই করতে দিন, এবং তার জন্য ভোটার রেজিস্টারটাকে বারবার করে ঘোরানোর দরকার নেই, ওই অবস্থায় রেখেই তাকে সই করতে বলুন। এবং যারা সই করতে পারবে না তাদেরকে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে বলুন। যদি দেখেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সই করার একটা টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটু দেখে নিতে হবে বুথের ভোটার সংখ্যা কত রয়েছে। যদি ভোটার সংখ্যা একটু কম হয় তাহলে সই যে খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভোটার সংখ্যা একটু বেশি হয়, যদিও 800-র ওপর বা 1200-র ওপরে খুব বেশি থাকে না, তাও যদি সেরকম হয় তাহলে আপনাকে একটুখানি ফোর্সফুলি, যাতে করে তারা বুড়ো আঙুলের ছাপটাই লাগায় বা আপনি তাদেরকে হেল্প করেন বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেওয়ার জন্যে, সেই ব্যবস্থাটা করবেন। কারণ সই করতে গেলে যে সময়টা লাগে সেই সময়টাও কিন্তু অনেক সময় খুব ভাইটাল হয়ে ওঠে। প্রথম দিকে বোঝা না গেলেও পরের দিকে কিন্তু এই সময়ের ক্রাইসিস যদি হতে শুরু করে, তখন আপনাকে বাধ্য হয়ে একটুখানি ফোর্সফুলি বুড়ো আঙুলের ছাপ দেওয়ার ব্যবস্থাই করতে হবে। আপনি যখন নিশ্চিত হয়ে গেলেন যে সই করেছেন বা বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন, তারপরের পয়েন্টে বলছে আঙুলের ছাপ লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙুল মুছতে বলুন। অর্থাৎ আপনাদেরকে দেখবেন যে যেসব মেটেরিয়ালস দেওয়া হবে সেই মেটেরিয়ালসের ভেতরে কিছু সাদা কাগজ, ব্রাউন পেপার, তার সঙ্গে কিছু ডাস্টার, হোয়াইট কালারের ডাস্টার দেওয়া হবে। সেরকম একটা ডাস্টার আপনার কাছে রাখুন, যেটাতে ভোটার যাতে আঙুলে ছাপটা মুছে নিতে পারে, যে কালির দাগটা আছে সেটা মুছে নিতে পারে, যাতে ভোট দেওয়ার সময় মেশিনে দাগ না লেগে যায়। কারণ মেশিনে দাগ লেগে গেলে অনেক সময় এজেন্টরা এটা নিয়ে অবজেকশন করতে পারে যে কোনো একটা নির্দিষ্ট প্রার্থীর পাশে দাগ লাগা রয়েছে, সুতরাং হয়তো কোনোভাবে সেটাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এরকম ধরনের বিভিন্ন কেওটিক সিচুয়েশান আসতে পারে। যাতে না হয় তার জন্য আপনারা চেষ্টা করুন যে হাতটা যেন তারা মুছে নেয়। নেক্সট পয়েন্ট বলেছে ফর্ম 17A-এর 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করুন। সচিত্র পরিচয়পত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে অল্টারনেটিভ ডকুমেন্টসগুলো আছে, এর লিস্ট আমরা এর আগেই দিয়েছি। তো সেই লিস্ট থেকে আপনি দেখে নিন যে 12 রকম বা 13 রকম সচিত্র পরিচয়পত্র আছে, সেইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এবং তার মধ্যে কোনো একটি নিয়ে যদি ভোটার ভোট দিতে আসে, তাহলে আপনি সেই সচিত্র পরিচয়পত্রের যে শেষ 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যাকে অবশ্যই আপনি 3 নম্বর কলামে লিখে দেবেন। এরপরে বলেছে ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি অর্থাৎ এপিক। অন্যান্য নথির ক্ষেত্রে সেটি ক্রমিক সংখ্যার শেষ 4টি সংখ্যা লিখতে হবে।
এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যদি যেহেতু এখন বর্তমানে ম্যাক্সিমাম মানে 100% লোকের এপিক কার্ড আছে, অর্থাৎ ভোটার কার্ড আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেইখান থেকে এর আগের নির্বাচনের সময় জানানো হয়েছিল যে এখন 100% ব্যক্তিদের কাছে এপিক কার্ড আছে। সুতরাং এপিক কার্ড হয়তো থাকবে না বা হারিয়ে গেছে, খুঁজে পায়নি, এরকম সংখ্যাটা হয়তো যতজন নির্বাচক আছে তাদের মধ্যে হয়তো 0.01% হবে, আর 5জন 6জন। কিন্তু যদি দেখা যায় যে আপনার 17A-তে যদি তারা স্ক্রুটিনি করে জমা দেওয়ার সময় আরসিতে, তখন যদি দেখা যায় যে বেশি পরিমাণ আপনার অল্টারনেটিভ ডকুমেন্টসে ভোট হয়েছে, মানে দেখা গেল হয়তো যে 800 জনের মধ্যে 150 জন হয়তো অল্টারনেটিভ ডকুমেন্টসে ভোট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রিসাইডিং অফিসারকে সেই সমস্ত মেটেরিয়ালস কিন্তু স্পেশাল কাউন্টারে গিয়ে জমা দিতে হবে। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই নজর রাখবেন যে অল্টারনেটিভ ডকুমেন্টসের জায়গায় যাতে এপিক কার্ড দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাটা বেশি করে হয়, কারণ অল্টারনেটিভ ডকুমেন্টস বেশি হলেই কিন্তু স্পেশাল কাউন্টার হয়তো যেতে হতে পারে। 17 কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনাকে কি করতে হবে না, ভোটারকে এবার ভোটার স্লিপ দিতে হবে। পঞ্চায়েতে যে ভোটার স্লিপটা ফার্স্ট পোলিং অফিসার ইস্যু করেন, এখানে উনি ওটা করবেন না, আপনাকে করতে হবে। তবে যদিও এটা একটা টিম ওয়ার্ক, প্রিসাইডিং বলুন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি দেখা যায় যে সেকেন্ড পোলিংয়ের কাজের চাপ বেশি হচ্ছে, তা এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে ফার্স্ট পোলিংকে তার কিছুটা কাজের দায়িত্ব নিয়ে নিতে হবে, বা কিছুটা থার্ড পোলিংকে নিতে হবে, কখনো কখনো প্রিসাইডিংকেও নিতে হবে, যাতে করে সবারই উদ্দেশ্য থাকবে ভোটটা যাতে আমরা দ্রুততার সঙ্গে এবং বেশ শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি। কারণ যত আপনি ডিলে করবেন তত লাইন দীর্ঘায়িত হবে, এবং লাইন দীর্ঘায়িত হলেই এই গরমের মধ্যে মানুষের মাথাও গরম হবে, বিভিন্ন ধরনের কমেন্ট আসবে। সেই জায়গা থেকে বাঁচার জন্যে আপনারা যদি মোটামুটি প্রাথমিকভাবে সকালের যে 3 ঘন্টা কি 4 ঘন্টার যে ভোট, সেই ভোটটাকে যদি একটু ভালোভাবে টেনে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজ অনেক ইজি হবে। যেহেতু সেকেন্ড পোলিংয়ের কাজ অনেকটা বেশি, তাই সেই কাজটাকে যদি একটু ভাগ করে নিয়ে সবাই মিলে করে নেওয়া যায়, তাহলে কিন্তু দুপুর 1টার পর থেকে আপনারা অনেক ফ্রিলি বাকি ভোটের কাজগুলোকে করতে পারবেন। এরপরে এখানে দেখানো হচ্ছে ফর্ম 17A, যেটাকে বলা হচ্ছে সি রুল 49L, রেজিস্টার অফ ভোটার্স। এইখানে দেওয়া আছে ইলেকশন টু দ্য হাউস অফ পিপল আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এইগুলো কিছু কিছু জিনিস প্রিন্টেড থাকবে, শুধুমাত্র পোলিং স্টেশনের নাম্বার এবং পোলিং স্টেশনের নেম সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে আছে সিরিয়াল নাম্বার, একটা রানিং সিরিয়াল থাকবে। আপনি যেহেতু সেকেন্ড পোলিং, আপনাকে দেখে নিতে হবে যখন ডিসিতে মাল দেয়া হবে, এই 17A রেজিস্টারটাকে অবশ্যই দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রথম কলামে যে সিরিয়াল নাম্বার রয়েছে 1 2 3 4, যেটা রানিং সিরিয়াল, এই রানিং সিরিয়ালে অনেক সময় মিসিং থাকে। কোনো একটা জায়গায় গিয়ে দেখা গেল হয়তো যে 40-এর পর 41 থেকে 59 নম্বর সিরিয়ালটা নেই, আবার 60 থেকে শুরু হচ্ছে, বা কোথাও সিরিয়ালের আপ ডাউন আছে। তো এইটা যদি হয় তাহলে আপনার খাটনি বাড়বে, কারণ আপনাকে একদম প্রথম থেকে আবার যেখান থেকে সিরিয়াল মিসিং আছে সেইখান থেকে শুরু করে বাকি গোটাটা আপনাকে কিন্তু সিরিয়াল করে নিতে হবে। তাই যখন ডিস্ট্রিবিউশন কাউন্টারে আপনারা জিনিস নেবেন, সবার আগে দেখে নেবেন 17A-তে প্রত্যেকটা পাতা ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা পাতায় সিরিয়ালটা পরপর পড়েছে কিনা। এরপরে আছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল। যে সময় ফার্স্ট পোলিং অফিসার নাম ডাকবেন, সেই সময় আপনি ইলেকটোরাল রোলে এই যে ইলেক্টর আসছে, যে নির্বাচক আসছে, তার কত নম্বর সিরিয়াল আছে সেটা লিখে নেবেন। এরপরে যেটা রয়েছে ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ অর হার আইডেন্টিফিকেশন। তার আইডেন্টিফিকেশানের জন্য কী ডকুমেন্টস দিচ্ছে, এইখানেই আপনাদেরকে যদি এপিক কার্ড হয় তাহলে ইপি লিখতে হয়, বা অন্য কোনো ডকুমেন্ট যদি দেয় তাহলে তার শেষ 4টে ডিজিটকে লিখতে হবে। চেষ্টা করবেন এটা যাতে এপিক দিয়ে হয়, সেটা সম্ভব হলে সেই দিকে যাওয়ার। নেক্সট হচ্ছে 4 নম্বর কলামে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর। এই জায়গাতেই আপনাকে কি করতে হবে না, এইখানে তাকে সই করাতে হবে বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। যেভাবে আপনি এই ভিডিওটা দেখছেন এই অবস্থাতেই খাতা আপনার দিকে থাকবে। এবার যে ইলেক্টর মানে যে নির্বাচক ভোটার, সে উল্টো দিকে দাঁড়িয়ে উল্টো দিক থেকেই সই করবেন, তাতে করে কোনো অসুবিধা হবে না। নেক্সট ঘরটা হচ্ছে রিমার্কসের ঘর 5 নম্বর কলামে। এই রিমার্কসের ঘরটা কোন কোন সময় কাজে লাগবে, যখন কোনো ইডিসি ভোট হবে, যখন কোনো এএসডি ভোটার থাকবে, যখন কোনো প্রক্সি ভোটারের কেস থাকবে, যখন কাউকে ভোট দিতে না দেওয়া হবে, রিজেক্ট করা হবে, বা
কেউ যদি ভোট না দিতে চায়, ডিক্লাইন টু ভোট, এরকম ধরনের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো এইখানে রিমার্কে লিখতে হবে। অর্থাৎ ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে যে ব্যতিক্রমী জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোর ক্ষেত্রে এখানে রিমার্কসের ঘরে কিছু তথ্য লিখতে হবে এবং সেটা প্রিসাইডিং অফিসার লিখবেন এবং তার তলায় তার সই থাকবে। এরপরে দেখছেন যে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, প্রত্যেকটা পাতার নিচেই কিন্তু প্রিসাইডিং অফিসারের সই থাকবে এবং 17(a) যেখানে গিয়ে ভোট শেষ হচ্ছে, অর্থাৎ যত নম্বর সিরিয়ালে গিয়ে ভোট শেষ হচ্ছে, শেষকালে মেশিনের সঙ্গে একবার টেলি করে নেবেন, দেখে নেবেন যে মেশিনের ভোট আর 17(a)-র যে সিরিয়াল নাম্বার সেটা মিলছে কিনা। এই কারণেই বললাম সিরিয়াল নাম্বারটা আপনারা দেখে নেবেন, কারণ মেশিনের সঙ্গে লাস্ট যে মেশিনে যতগুলো পোল্ড ভোট দেখাচ্ছে তার সঙ্গে আপনার 17(a)-র পোল্ড ভোটটা যেন মিল থাকে, বা যদি টেস্ট ভোট বা রিফিউজ টু ভোট এইগুলো বাদ দিয়ে যেন আপনার সঙ্গে মেশিনের ট্যালিটা ঠিকমতো হয়। এরপরে যেটা কথা হচ্ছে, তারপরে একটা লাইন টেনে প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য পোলিং এজেন্টরা সিগনেচার করবেন। তার সাথে সাথে আপনার আরেকটি কাজ হচ্ছে অমোচনীয় কালির প্রয়োগ। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা আছে কি না। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। অনেকে ভেসলিন লাগিয়ে আসে নখের ওপর, যাতে করে এই দাগটা দেওয়ার পরেই মুছে দিলেই দাগটা উঠে যায় এবং সে দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য আসতেও পারে, যদিও হওয়ার সম্ভাবনা কম, তবুও কোনো রিস্ক নেওয়ার ব্যাপার নেই, আপনারা মুছে দেবেন। তারপরে তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জোড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। তারপরের পয়েন্ট বলা হচ্ছে ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে কালি লাগাবেন যে আঙুলটা আপনি পাবেন। যদি ভোটারের বাঁ হাতই না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুল, যে আঙুলটা আপনি পাবেন আস্ত, সেইটাতেই কালি লাগাবেন। যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে হাতের যে কোনো শেষ প্রান্তে, হাতে যেখান থেকে স্টার্টিং আছে সেই জায়গাটাতেই কিন্তু কালি লাগাতে হবে। কালি কিভাবে লাগাতে হবে তার একটা উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ভোটার স্লিপ প্রদান। এই কালি লাগানোর পরে পর্যাপ্ত স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেয়া হবে, সেখান থেকে স্লিপ ছিঁড়ে নিতে হবে, যেটা হচ্ছে ভোটার স্লিপ, এবং সেই ভোটার স্লিপ একজন ভোটার 17(a) পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে স্লিপ দেবেন। ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। প্রথমত দেখবেন ওই তার ফাইল যেগুলো দেয়া হয় সেইগুলোতেই প্রথমে স্লিপগুলোকে গেঁথে রাখতে হয়। এভাবে 2-3টে তার ফাইল, সেগুলো মোটামুটি ভর্তি হয়ে গেলে তারপর একটা বড় খামের ভেতরে সেই তার ফাইল সমেত ভোটার স্লিপগুলোকে ঢুকিয়ে রাখতে হয়। এবং তারপরে বলা হয়েছে ভোটারের বাঁ হাতের তর্জনী অমোচনীয় কালি দ্বিতীয় পোলিং অফিসার আরেকবার যাচাই করে নেবেন। এরপরে দ্বিতীয় পোলিং অফিসারের কাজ চলে গেল যে দ্বিতীয় পোলিং অফিসারের কাছ থেকে সে তৃতীয় পোলিং অফিসারে চলে যাচ্ছে। তৃতীয় পোলিং অফিসার আরেকবার কালির দাগটা দেখে নিয়ে মেশিনে ইভিএমে ব্যালট ইস্যু করে তাকে ভোট দিতে যাওয়ার জন্য বলবেন। এবং অবশ্যই এইখানে আপনাকেও একটু খেয়াল রাখবেন, অনেক সময় থার্ড পোলিং অফিসাররা কাজটা এত টাইমের পরে আসে ব্যালটটা ইস্যু করা, অনেক সময় ওনারা ভুলেই যান যে ব্যালটটা ইস্যু করতে হবে। এগুলো কার্যক্ষেত্রে হয়, মানুষ মাত্রই হতে পারে, কোনো ব্যাপার নয়। সেই জন্য সকলকেই একটু নজর রাখতে হবে ব্যালটটা ইস্যু হচ্ছে কিনা, এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে অনেক সময় যে গ্রামাঞ্চলে ভোটার তারা এই টেকনোলজির বিষয়ে এতটা জানেন না, তারা গিয়ে ভোট কক্ষে গিয়ে হয়তো সুইচ টিপলেন, সুইচ টেপার পর হয়তো আওয়াজটা হলোই না, তারা বেরিয়ে চলে যান। হয়তো এদিকে ব্যালট ইস্যু করা হয়নি এবং ভোটার সুইচ টিপে চলে গেছেন, কোনো সাউন্ড হয়নি। তাই এই ব্যাপারটা সকলেই নজর রাখবেন যে ব্যালটটা ইস্যু হচ্ছে কিনা এবং ভোটার সুইচ টেপার পরে সাউন্ডটা হচ্ছে কিনা। যতক্ষণ না সাউন্ড হচ্ছে ততক্ষণ ভোটারকে ভোট কক্ষের বাইরে যেতে দেবেন না। আপনারা এবং তার সঙ্গে সঙ্গে এজেন্টরা দুই পক্ষই কিন্তু এই বিষয়ে খেয়াল রাখবেন। অনেক সময় ভিড়ভাড়, যখন খুব ভিড় থাকে সেই সময় এই তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের সমস্যাগুলো হয়, কারণ 2-3 সেকেন্ড পরে কিন্তু ওই বিপ আওয়াজটা আসে। তাই এই ব্যাপারগুলো, এই ছোটো ছোটো বিষয় কিন্তু এগুলোকে একটু নজর রাখলে ভোট কিন্তু আপনাদের শান্তিপূর্ণভাবে হবে এবং খুব সহজে সমাপ্ত হবে। প্রত্যেককে আগাম ভোটের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।